সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই, দু একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মধ্যে। দিনে গড়ে 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রংপুরের হত্যাকাণ্ডের পর মানুষের মধ্যে আরো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে ধর্মীয়, তাদের মধ্যেও ভয়ভীতি এর বিস্তার ঘটেছে। এছাড়াও সরকার বিরোধী যারা আছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাতারাতি সবকিছু বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব না। এদিকে মক্কা জোটে যুক্ত হতে চায় বাংলাদেশ, এমন একটা হাইপ তোলা হয়েছে। মক্কা জোটে যুক্ত হলে বাংলাদেশের কি লাভ? বাংলাদেশ কি আদতেই এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন আছে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তারা চিন্তা ভাবনা করছেন এই বিষয়ে এবং দুইটি বিষয়ে তারা প্রাধান্য দিবেন, অর্থনৈতিক এবং কর্মসংস্থানের বিষয়ে। তো মক্কা জোট কি আসলে অর্থনৈতিক আর কর্মসংস্থানের বিষয়ে কাজ করবে? এসব নিয়ে প্রশ্ন উঠেছে। আর সার সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এগুলো তো আছেই। সার কৃষকরা পাচ্ছেন না, অথচ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলছেন যে সারের সংকট নেই, কৃষকরাই মজুত করেছে। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাদের অতিথি ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। মুস্তাক ভাই, শুরুতে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু আলাপ করি, যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার দৃষ্টিতে কি খুব ভালো কি মনে হচ্ছে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক না। মানুষ যেই অস্থিরতা এবং বিশৃঙ্খলা থেকে অবসান চেয়েছিল, একটা শক্তিশালী সরকার নির্বাচিত হবে, তারা নির্বাচিত হয়েছে, জনগণ স্থিতিশীলতার প্রত্যাশায় ভোটও দিয়েছে, যে উচ্ছৃঙ্খল গোষ্ঠীগুলো সংযত হবে। প্রথম কয়েকটা মাস সংযত থাকলেও এখন দেখা যাচ্ছে যে তারা আবার সেই অন্তর্বর্তী সময়ের মতোই তারা মাথাচাড়া দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। যারা পেশাদার অপরাধী এবং তার সাথে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিও রয়েছে, ব্যক্তি বা গোষ্ঠী মহল। তো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য যদি তারা কার্যকর কিছু দেখাতে না পারে, প্রমাণ করতে না পারে, তারা এই বিষয়ে খুবই সিরিয়াস, এছাড়া কিন্তু এটা বন্ধ করা সম্ভব হবে না। এবং পুলিশ বাহিনীকে যে পুলিশ বাহিনীর উপর মানুষের অভিযোগ যে তারা অপরাধীদের সাথে যোগসাজশ করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে, পুলিশ বাহিনীর একটা ব্যাপক পরিবর্তন আমরা আশা করেছিলাম 24শে গণ অভ্যুত্থানের পরে। জনগণের তীব্র ক্ষোভ ছিল তাদের উপরে। তার মধ্যে এটা যে জনগণের জানমালের নিরাপত্তার পরিবর্তে পুলিশ যারা জানমালের নিরাপত্তার বিঘ্নকারী তাদের সাথে তাদের যোগসাজশ আঘাত, রাজনৈতিক বিষয়টা না হয় আছেই, বাদই দিলাম। তো পুলিশ বাহিনী কিন্তু খুব একটা সেই মনোভাবের পরিবর্তন হয়নি, কারণ বর্তমান ক্ষমতাসীনরা চাচ্ছে যে পুলিশ বাহিনী আগের মতো অপকর্ম করুক, কিন্তু তারা ছিল বিরোধী দলে, তারা ছিল এটার শিকার, তারা এখন অন্যদেরকে স্বীকার করছে। পুলিশের সেই ক্ষমতাকে তারা উপভোগ করছে, বিরোধী দল বা তাদের দমন করতে কাজে লাগানো যায় কিনা। ইতিমধ্যে র্যাবকে তারা ভিন্ন নামে চালু রেখেছে। এইরকম যদি একটা বার্তা যায় পুলিশের কাছে যে এই সরকার পুলিশের যে নিপীড়নকারী ক্ষমতা, গণবিরোধী ক্ষমতা, সেটার কোনো সংস্কার তারা করবে না, তারা তাদের মতের বিরুদ্ধবাদী লোকদেরকে দমন করতে ব্যবহার করবে, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপের সাথে পুলিশের এই ধরনের গণবিরোধী তৎপরতার সরাসরি সম্পর্ক আছে। যদি সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে তারা সংস্কার করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে পুলিশ কিন্তু অনেক সংযত হয়ে আচরণ করবে, যেটা তারা মনে করেছিল যে এই নির্বাচনের পরপরই, যেহেতু পুলিশি নিপীড়নের অত্যন্ত প্রচণ্ড শিকার হয়েছিল এই বর্তমান ক্ষমতাসীন নেতৃবৃন্দ, যে পুলিশ মনে করেছিল প্রাতিষ্ঠানিকভাবে তারা পুলিশকে সংস্কার করবে। কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে না, পুলিশকে আগের যে নিপীড়নমূলক কাঠামো, ক্ষমতা, ঐতিহ্য পুরোটাই তারা রেখে দিতে চাচ্ছে, শুধুমাত্র চেয়ারের বদল। তাহলে তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করতে পারি না। এবং তাদের দলীয় কর্মী যাদের উচিত ছিল
যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যেন না ঘটে, সমাজে শৃঙ্খলা রাখা, সমাজের যারা অপরাধী তাদেরকে দমন করা, করতে পুলিশকে সাহায্য করা, তারা নিশ্চয়ই আইন নিজের হাতে তুলে নেবে না এবং নিজেরা কোনো অপরাধে জড়াবে না। নিজেরা অপরাধে জড়ালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সরকারেরই এই জনপ্রিয়তা নষ্ট হবে। কিন্তু বিএনপি দলের এক শ্রেণীর কর্মী সরকার কি হবে না হবে, দেশের কি হবে না হবে তার সাথে তারা মনে করছে তার ব্যক্তিগত এই লাভ, যেভাবে আওয়ামী লীগ আমলে এক শ্রেণীর দলীয় নামধারীরা দুর্বৃত্তপনা করে বিশাল সম্পদের মালিক হয়েছে, অন্যকে সম্পদশালী ভাড়া কেটেছে সম্পদশালীদের, সেই একই ভূমিকায় আজকে অভিযোগ আছে যে সরকার দলীয় কিছু কর্মী সেটা করছে এবং এটা পুলিশের যোগসাজশ ছাড়া সম্ভব না। যখন পুলিশ এবং অপরাধীদের একটা আঁতাত হয়ে যায় এবং মনে করে এটা আইনের ঊর্ধ্বে, কেউ কিছু করতে পারবে না, নেতারা বললেও মৌখিক মুখের কথা, এটা কোনো সিরিয়াস কথা না, তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবে না। এইটা একেবারেই জনজীবনকে অতিষ্ঠ করে ছাড়বে। গণমাধ্যমে খবর বেরিয়েছে দিনে 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এখন গড়ে, এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের, রংপুরে যে একজন স্কুল শিক্ষক অবসরপ্রাপ্ত তার এবং তার পরিবারের সবাইকে যেভাবে নির্মম হত্যা করা হলো, এটা নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে। এটিকে চাপা, ঘটনার মূল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এরকম শোনা যাচ্ছে। ডোমের বক্তব্য এসেছে গণমাধ্যমে, ডোম বলছে যে দর্শনের ঘটনা ঘটেছিল হত্যাকাণ্ডের আগে। আবার মেডিকেল রিপোর্ট যেটি ময়নাতদন্তের, সেখানে বলা হচ্ছে কোন দর্শন টর্শন না, এটা এমনি ইয়াবা করে মেরে ফেলছে। এই যে ঘটনাকে ধামা চাপা, এবং এটা আসলে কি বার্তা দিচ্ছে সংখ্যালঘুদের উপর এই হামলা, হত্যাকাণ্ড? জি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই দিকটা তুলে ধরেছেন, ভালোই করেছেন যে সারা দেশে এক শ্রেণীর ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী তারা হিন্দু ধর্মাবলম্বীদেরকে তারা হুমকি দিচ্ছে দেশকে ছেড়ে দেওয়ার জন্য। যখনই একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে, কোনো গোলযোগ হয়, তখন এক শ্রেণীর লোক জমি জমা ব্যবসা বাণিজ্য দখল করার জন্য তারা সংখ্যালঘুকে টার্গেট করে। কিন্তু কথায় কথা ধরে নিলাম সংখ্যালঘুরা চলে গেল সারা দেশে, তখন তারা বলবে যে শিয়াদেরকে ধরো, আহমদীয়দের বিরুদ্ধে তাদের ইয়ে আছে। এইভাবে তারা তখন সুন্নিদের মধ্যে যে কে কোন মজহাবের লোক, হ্যাঁ ওই মজহাবের লোককে ধরো, যেটা পাকিস্তানে এটা চলছে, যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র যে মানুষ বলে এইসব কারণে। কাজেই আজকে হিন্দু ধর্মের যদি কোনো আচার আচরণ, সাংস্কৃতিক বিষয় আপনার পছন্দ না হয়, আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে বলেন, বা আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব আপনি ভালো কাজ করেন। হ্যাঁ, যেভাবে দেখেছি আমরা আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, তিনি বাংলাদেশে ইসলাম প্রচার কিভাবে করেছেন। তিনি ফিলান্থ্রপিক কাজ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। হিন্দু ধর্মের যারা সবচেয়ে নিপীড়িত মানুষ তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে খাওয়া জুগিয়েছেন, ঔষধের চিকিৎসা জুগিয়েছেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছেন। ফলে মানুষ এই যে একটা জনকল্যাণধর্মী কাজ, হযরত শাহজালাল বা আরো অন্য পীর যারা ছিলেন, তারা দলে দলে ইসলামের ছায়া তলে এসছে। আজকে তারা হিন্দু ধর্ম বা অন্য ধর্মের যে তারা যদি মনে করে তাদের এই সমস্ত কথা ঠিক না, তাহলে তারা তাদের ধর্মীয় তারা যে একটা উন্নত কাজ করছে সেটা প্রমাণ করার বিষয় আছে। আর এইভাবে যদি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে, আমি জানি না রংপুরের ঘটনা কি জন্য ঘটেছে, যেহেতু হিন্দু পরিবারের একটা পরিবারের সবাইকেই হত্যা করা হয়েছে, তাদের সমস্ত সম্পত্তি প্রথমেই মাথায় আসবে, সমস্ত সম্পত্তি গ্রাস করার কোনো পিছনেই আছে কিনা, এবং এদেরকে হত্যা করার জন্য একটা ধোয়া তোলা আছে, ধর্মীয় ধোয়া তোলা। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এগুলোর যে মানে ক্রিয়া প্রতিক্রিয়া শুধুমাত্র রংপুরে সীমাবদ্ধ থাকবে না, দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। মুসলিম অধিকাংশ দেশের মুসলিমরা সংখ্যালঘু, হয় কোনো দেশে খ্রিস্টান বা কোনো দেশে বৌদ্ধ, বা আমাদের প্রতিবেশী দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলমানরা তারা ইতিমধ্যেই ভারতের যারা হিন্দু উগ্রবাদী তাদের চাপের মধ্যে আছে, তাদের নিপীড়নের মধ্যে আছে, এবং আন্তর্জাতিক সংস্থা বলেছে যে তারা মুসলমানদের উপরে চাপ অব্যাহত রেখেছে। তো সেক্ষেত্রে যদি আপনি তার উস্কানি রসদ যোগান দেন বাংলাদেশে, আমি জানি না, আবারও বলছি ঘটনাটা কি, বাইরে থেকে মনে হয় যে একটা হিন্দু পরিবারকে উচ্ছেদ করা, কারোর প্রতি কোনো ক্ষোভ থাকলে তার উপরে আক্রমণ হতে পারে, সেটাও কিন্তু আক্রমণ তো নিশ্চয়ই অনুমোদিত না, আপনি মেরে ফেলবেন। এখানে আপনার সালিশ আছে, বিচার আছে, আইন আছে, আদালত আছে। তো এইটা একটা ধর্মীয় উগ্রবাদীরা ধর্মের নামে তারা বিশৃঙ্খলা করে অন্য কিছু করতে চাচ্ছে।
আর জমি জমা বাড়ি গাড়ি দখল, আপনার জমি জমা দখল করে করবেনটা কি? তারপরে আপনি নিজেই তো নিরাপদ থাকবেন না। কারণ মুসলমান ধর্মের মধ্যে অনেকগুলো ফেরকা আছে, তরিকা আছে, যেটা আমি আগেই বলেছি। এটার কোনো শেষ নেই। আমার মনে হয় যে সরকারকে কঠোরভাবে, ইতিমধ্যে পুলিশকে প্রত্যাহার করা হয়েছে, নিশ্চয়ই সরকারের কাছে কোনো খবর আছে যে সে কোনো নির্দিষ্ট হীন উদ্দেশ্যে এই কাজটা করেছে। সেটা সরকার যদি বের করে খুবই ভালো, এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধ যদি করে খুবই ভালো। ইতিমধ্যেই গণমাধ্যমে খবর আসছে যে কোনো কোনো জায়গায় হিন্দু ব্যক্তিত্ব বা তারা নিখোঁজ হয়ে যাচ্ছে। তারা কি নিজেরাই মানে গা ঢাকা দিয়েছে নিরাপত্তার জন্য, নাকি কেউ তাকে হুমকি দিয়ে তাদের ক্ষতি করেছে? এগুলো কিন্তু দেশের মধ্যে নিরাপত্তাহীনতার সংখ্যা বাড়াচ্ছে। শুধু ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা হবে না, এই নিরাপত্তাহীনতা ক্ষমতাসীনদের বাইরে যারা আছে সবার মধ্যে সংক্রমিত হবে। রাজনৈতিকভাবে যারা ক্ষমতাসীনদের বিপরীতে আছে, ধর্মগতভাবে, এলাকাগতভাবে, জাতিগতভাবে, কাজে এটা আমি মনে করি বিএনপি সরকার যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবার জন্য সুস্থভাবে এগিয়ে যেতে চায়, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলকভাবে এই যে কতগুলো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, রংপুরের ঘটনা সহ, অবিলম্বে এগুলো উদ্ঘাটন করে যারা দোষী তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করা দরকার। নাহলে কিন্তু এই যে একবার যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, আপনার দেশকে নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী এগিয়ে দেওয়া তো দূরের কথা, আপনার নিজের রাজনৈতিক ইয়েটাই, স্থিতিশীলতাই বিনষ্ট হয়ে পড়বে, এবং তাদের দলের সরকারের স্থিতিশীলতাও বিনষ্ট হয়ে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে রংপুরের ঘটনাটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে নানাভাবে? অনেকেই বলছেন দ্বিতীয় জজ মিয়া কাহিনী, এই দুই হিন্দু যে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকেই খুনি হিসেবে সাব্যস্ত করে ইতিমধ্যে তাদের 164 নেওয়া হয়েছে। তারপরে পুলিশের কাছে তারা বলছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে বিষয়? এটাই তো সরকারের দেখার বিষয় যে পুলিশ তার পুরনো কায়দায় নিজের ব্যর্থতা ঢাকার জন্য উদর পিণ্ডি বুধের ঘাড়ে একটা কাল্পনিক কাহিনী সাজিয়ে তারা নিজেদের দায় খালাস করতে চাবে, বা তাদের যদি কোনো অশুভ আতাত থেকে থাকে এই হত্যাকারী মহলের সাথে, সেটা ধামাচাপা দেওয়ার জন্য। এটা করলে কিন্তু আখেরে সরকারেরই বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণটা শিথিল হবে, এবং দেশে বিদেশে মানবাধিকার গোষ্ঠী শুধু নয়, শান্তিপ্রিয় মানুষের প্রচণ্ড অনাস্থার সম্মুখীন হবে। সরকারের উচিত হবে কোনোভাবেই যেন এই হত্যার মূল রহস্য ঢাকা না পড়ে যায়, কারণ একটা ঢাকতে গিয়ে তাকে অনেক কিছুই ঢাকতে হবে, এবং অন্য অন্য ঘটনাগুলোও কিন্তু উৎসাহিত হবে এইগুলোর কাছ থেকে। আমি আশা করি সরকার কোনো রকম ধামাচাপা না দিয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। একেবারেই। আমরা আরেকটা বিষয় আলাপ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে দেশে বহু সংকট, আইন শৃঙ্খলা সংকট তো আলাপ করলাম আমরা, আরও বহু সংকট আছে। সারের সংকট প্রকট, সার নিয়ে মানুষ, কৃষকরা একদম হন্য হয়ে সারের জন্য ঘুরছেন, কিন্তু ডিলাররা কালোবাজারে বিক্রি করতেছেন বেশি দামে। ডিলারদের যে দামে বিক্রি করার কথা সে দামে বিক্রি করছেন না। এই একটা পরিস্থিতিতে বরুঙ্গামারিতে ডিলারের গুদামের সামনে অপেক্ষা করতে করতে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে কৃষকরা নিজেরাই গোদাম ভেঙে সার নিয়ে গেছেন। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবেন, কেউ কিন্তু 2 বস্তা সার নেয় নাই, প্রত্যেকে কিন্তু 1 বস্তা করে সার নিয়েছে। যারা ভ্যানে করে নিয়ে গেছে তারাও কিন্তু জনপ্রতি 1 বস্তা করে কৃষক সার নিয়ে গেছে। এই যে সার নিয়ে যাচ্ছে, সরকারের প্রতিমন্ত্রী গতকালকে মীর শাহ আলম বলছেন যে সারের কোনো সংকট নাই, এটা কৃষকরা মজুত করছে, এই জন্য সার সংকট হয়েছে, কৃষকরা মজুত করেছে। আবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ বলছেন বিরোধী দল এই সংকট তৈরি করছে। বিরোধী দল মিনস তিনি আওয়ামী লীগকে মিন করছেন, যে তাদের ডিলাররা, আমরা যতদূর জানি ডিলারশিপ সব চেঞ্জ হয়ে গেছে। আমি যতদূর জানি যে ডিলারশিপ চেঞ্জ করার একটা প্রক্রিয়া 2 মাস আগেই শুরু হয়েছিল, এটা তো ত্বরিত হয়ে যায় যে আওয়ামী লীগ গণনার যারা আছে সবাইকে বাদ দিতে হবে। তো এই যে সারের সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, এখন আমন মৌসুম, সামনে বড় মৌসুম, এই পরিস্থিতিকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেভাবে উল্টাপাল্টা বলছেন যে সংকট কৃষক তৈরি করছে, সংকট অমুক তৈরি করছে, সংকট থেকে উত্তরণের কোনো কিছু তা বলছেন না। তারা শুধু ডিলারদেরকেই কি সেভ করছেন কিনা, এই সংকটের উত্তরণ কিভাবে? আসলে সংকট শুরু হয়েছে গ্যাসের যে অভাব সেখান থেকে। কারণ আমি যতদূর জানি গ্যাস থেকেই সার উৎপন্ন হয়, সার কারখানা, এবং বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে একটা বড় অংশ গ্যাস পুড়িয়ে। সেই গ্যাসের সংকট মোকাবেলা করার জন্য সরকার তড়িৎভাবে এলএনজি কিনেছে। এখানেও দেখলাম যে কিছু লোক দাওয়া মেরেছে, অত্যন্ত উচ্চ মূল্যে কিনতে হয়েছে, কিন্তু তাদের ব্যক্তিগত লাভের কথা শোনা যাচ্ছে।
এবং ক্ষমতাসীন দলের কারো আত্মীয় পরিবার পরিজনের কথা শোনা যাচ্ছে। এগুলো হলে তো সেই আগের সরকারের মতোই সমস্যা হয়ে গেল যে এখানেই সন্দেহ আসে যে সংকট সৃষ্টি করা হয়েছে কি কৃত্রিমভাবে, যেন বেশি দাম দিয়ে বেশি কমিশন নিয়ে বিদেশ থেকে এটা আনা যায়। এটাই সরকারকে পরিষ্কার করতে হবে। আর সারের অভাবের এই বিদ্যুতের কারণে সারের উৎপাদনের ঘাটতি তো হয়েছে। বর্তমান মৌসুমের জন্য হয়তো সার মজুত রয়েছে, কিন্তু দেখতে হবে এই সংকট যারা শুরু করেছে ডেফিনেটলি তারা সরকারি দলের সঙ্গে যুক্ত। এই যে সার মজুত কে করেছে? ক্ষমতাসীন সরকারের সমর্থন ছাড়া এটা অসম্ভব। বিরোধী দলের পক্ষে তো প্রশ্নই আসে না। এবং এই মজুদের হিড়িক তোলে সারকে কালোবাজারে বিক্রি করা, এগুলোর সাথে ক্ষমতাসীন সরকারের ওতপ্রোতভাবে জড়িত থাকা সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না, কারণ অতীতে তাই হয়েছে। যদি বিরোধী দলের কাছে নিয়ন্ত্রণ থাকতো একদিনে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে ফেলতো, পুলিশ নিয়ন্ত্রণ করে ফেলতো। আরেকটা বড় অভিযোগ হচ্ছে বা বড় যে জন্য এই যে আমি শুনেছি যে যারা সার নিয়ে গেছে বুড়িগঙ্গামারি থেকে তারা সার ফেরতও দিয়েছেন, এটা হচ্ছে তারা শুনেছেন যে বুড়িগঙ্গামারি গুদাম থেকে সার ভারতে পাচার হবে বা টেকনাফ থেকে সার মিয়ানমারে পাচার হচ্ছে। এবং এই সারের সংকট হচ্ছে গ্যাসের অপ্রতুলতার কারণে। তার মধ্যে যদি সারের চোরাচালান হয় তাহলে তো কৃষকরা তো উদ্বিগ্ন হবেই। এবং উদ্বিগ্নর একটা প্রতিফলন যেটা আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, যে এই জন্য সারের গুদাম খালি করে ফেলেছে কৃষকরা, যেন এক বস্তা সারও সীমান্তের ওপারে পাচার না হয়। যখন পুলিশ এসে সেই সারের গুদামকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন তারা স্বেচ্ছায় তারা সেই সার ফেরত দিয়েছে। এটা তো হলে আরও গুরুতর অভিযোগ যে একদিকে আমরা পর্যাপ্ত সার এই বছরের জন্য হয়তো গুদামে আছে, কিন্তু ভবিষ্যতের জন্য সার মজুত করা বা ভবিষ্যতের জন্য সার উৎপাদন করা সেটা ব্যত্যয় ঘটেছে। এলএনজি গ্যাস আরও কয়েক জাহাজ কেনা হয়েছে, সংকট কেটে যাওয়ার কথা। কিন্তু এর মধ্যে মুনাফা করার জন্য এই যে কনস্পিরেসিটা হচ্ছে, এটা সরকার যদি আন্তরিক হয় তারা খুবই দ্রুত বের করতে পারবে। পুলিশের খবর আছে যে কারা এগুলো করছে। এটা ডেফিনেটলি আমি মনে করি বিরোধী দলের পক্ষে অসম্ভব করা। বাংলাদেশে যে কাঠামো এখন দাঁড়িয়ে গেছে, যে আগের সময় সরকারি দলের লোকেরা এগুলো করতো, এখন সরকারি দলের লোকেরা তাই করছে। কাজেই আপনি নিজের দিকে তাকান, নিজের দলের দিকে তাকান, কারা এগুলো করছে তাদেরকে শাস্তি দেন, তাদের বাড়ির থেকে সারের বস্তা বের করেন। নিশ্চয়ই সারের এই যে আপাত সংকট দেখা যাচ্ছে সেটা হবে না, কিন্তু সারের সংকট কিন্তু হবে। কারণ কারখানায় সার উৎপাদন হয়নি বেশ কয়েক সপ্তাহ, সেটাকে আমদানিও তো হচ্ছে না। হ্যাঁ, সেটাকে দ্রুত ক্ষতিপূরণ করতে হবে। কাজে এখনকার যে সার, সেই সারে বর্তমান মৌসুম চলবে, কিন্তু এরপরে যে ঘাটতি মোকাবেলা করার জন্য তাদেরকে জরুরি পদক্ষেপ নিতে হবে। তবে সবার আগে তার সমর্থক যারা এগুলো চোরাচালান করছে, যারা এগুলো মজুত করছে, তাদেরকে সামলাতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এই মক্কা জোট বা মক্কা প্যাক্টে যুক্ত হতে চায়, এইরকম একটা আলোচনা এখন দিব্যি চলছে। এত সংকটের মধ্যে এই আলোচনাটাকে সব জায়গায় হাইপ তোলা হচ্ছে, সব জায়গায় আলোচনা করা হচ্ছে। এই মক্কা জোটে যুক্ত হলে বাংলাদেশের কি লাভ হবে? আর মক্কা জোটে যুক্ত হলে আমাদের প্রতিমন্ত্রী গতকালকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গতকালকে একটা জাতীয় দৈনিকে রাতে ইন্টারভিউ দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে আমরা দেখব যে আমাদের কি কি লাভ হয়। তিনি বলছেন সম্ভাব্য লাভের মধ্যে অর্থনৈতিক সুবিধা, কর্মসংস্থানের সুযোগ গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো, আমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই মক্কা জোটে যুক্ত হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমনটা আপনি মনে করেন কিনা? দেখুন, মক্কা জোট একটা সামরিক জোট, এক কথায় না। এক সামরিক জোটে যাওয়ার জন্য যদি কেউ প্রলোভনও দেখায়, এটা শেষ পর্যন্ত দেশের ক্ষতি করে। মার্কিন যুক্তরাষ্ট্র একসময় সিয়াটো এবং সেন্টোতে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে অনেক প্রলোভন দেখিয়েছে। তারা আইয়ুব খানকে হয়তো মদতও দিয়েছে, কিন্তু আইয়ুব খান তো টিকতে পারেনি। 69 গণঅভ্যুত্থানে আইয়ুব খান উড়ে গিয়েছিল এবং সিয়াটো এবং সেন্টো জোটে পাকিস্তানের অন্তর্ভুক্তি অধীনে কবর হয়ে গেছে, এবং স্বাধীন বাংলাদেশে তো সেটা প্রশ্নই ছিল না। তো মক্কা জোট একটা সামরিক জোট, এবং ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে এটা হয়েছে, এবং এটা ইরান বিরোধী কার্যকলাপ করবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে পেছনে সমর্থন দেবে। এর আগে আরেকটা নৌ পথ নিরাপদ রাখার জোটে বাংলাদেশ যোগ দিয়েছে, ওটাই তো আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। কারণ এটা হচ্ছে ইরান এবং ইয়েমেনের যারা বিদ্রোহী সরকার তাদের বিরুদ্ধে, যাতে হুতি বলা হয়।
তো এই ধরনের জোটে গিয়ে আমাদের অর্থনৈতিক লাভের কথাটা ভুয়া, এগুলো টোপ দেওয়া হচ্ছে। এরকম টোপের কথা পাকিস্তান আমল থেকে শুনে আসছে। আমি স্কুলে ছাত্র ছিলাম, শুনেছি যে আমেরিকার সঙ্গে থাকলে কি হবে, কি পাওয়া যাবে না পাওয়া যাবে। পাকিস্তান তো পেয়েছে, তার ফলাফল পাকিস্তান ভেঙে গিয়েছে। কাজেই আমাদের যে দীর্ঘদিনের অনুসৃত যে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, বা বর্তমান সরকার প্রধান বলেছেন যে সবার আগে বাংলাদেশ করলে তো আমাদের এই যে তুরস্ক এবং সৌদি আরব, পাকিস্তান পরস্পর বিচ্ছিন্ন তিনটা দেশ মধ্যপ্রাচ্যের, বাংলাদেশ আরেকটা বিচ্ছিন্ন দেশ। তো এইগুলো হচ্ছে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমর্থনে তারা অনেক কাজ করে থাকে, যেটা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে না। তারা এই সৌদি আরবের মতো দেশ দিয়ে এই কাজগুলো করায়। সেটারই একটা বিষয়। আমার মনে হয় না সৌদি আরব খুব একটা আগ্রহী বাংলাদেশকে এখানে নিতে, কারণ সৌদি আরব এই বিষয়ে তাদের একটা নিজস্ব পরিকল্পনা আছে। এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে। আমাদের সবার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এবং ওআইসি সদস্য আমরা, সেখানে আমরা সেই জোটে, যেটা একটা কমপ্লিটলি আমাদের আর্থ সামাজিক উন্নয়নের, বাণিজ্যিক উন্নয়নের জোট, সেখানে আমরা আছি। সেখানে আমরা সৌদি আরব সহ, তুরস্ক সহ, পাকিস্তান সহ সবার সাথে আমরা আমাদের লেনদেন করতে পারি। সেখানে আমরা কর্মসংস্থানের কথা বলতে পারি। সামরিক জোটে গিয়ে কর্মসংস্থান কি? আমরা কি ইরানের বিরুদ্ধে স্থল যুদ্ধে বাংলাদেশের সৈন্যদের এখানে রিক্রুট করে পাঠাবো? সেই কর্মসংস্থানের কথা বলছেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়। এটা খুব আশ্চর্য কথা। যুদ্ধ জোটে আপনি কর্মসংস্থান, সেখানে কি যুদ্ধের আমরা কামানের খোরাক বানাবো নাকি আমাদের দেশের মানুষদেরকে? কাজেই এগুলো আমাদেরকে হুঁশে আসা উচিত। এই অত্যন্ত এখন বাংলা বা সারা বিশ্বে একটা অস্থির পরিস্থিতি রয়েছে। ইউক্রেনের যুদ্ধ থামছে না। রাশিয়া মনে করেছিল যে ইউক্রেনকে তুড়িয়ে মেরে উড়িয়ে দেবে, পারছে না। এখন মস্কোতেও আক্রমণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছে যে বোমা মেরে তারা ঠান্ডা করে দেবে 7 দিনের মধ্যে ইরানকে, পারছে না। উল্টো তারা বিভিন্ন কলা কৌশল করছেন যে ইরান এসে তাদের যেন একটা যুদ্ধবিরতি হয়। কাজে এইরকম একটা যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি আরবের ট্যাঙ্কের উপর হামলা করছে। কাজে সৌদি আরবের তারা দ্বিপাক্ষিকভাবে সে সমাধান করুক, কেন আমাদের মতো দেশকে তারা সেখানে ইনভলভ করছে? অবশ্যই আমরা সৌদি সরকারকে ধন্যবাদ দেব। আমাদের লক্ষাধিক মানুষ সেখানে কাজ করছে, কিন্তু তারা শ্রম দিচ্ছে। সৌদি আরবে যেহেতু এই কাজ তারা করে না, তারা সস্তায় বাংলাদেশের মানুষকে নিয়ে তারা প্রায় অমানবিক পরিবেশে কাজ করাচ্ছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। এতে আমরা যে সামান্য কিছু পাই, তার চেয়ে বহুগুণ লাভ হচ্ছে সৌদি আরবের। তারপরেও আমরা সৌদি আরবকে ধন্যবাদ দিই। তারা আমাদের একটা বেকার সমস্যার দেশ। এই যে এই দেশের যারা নীতি নির্ধারক, তারা ইচ্ছা করেই বেকার সমস্যা জিয়ে রাখে বলে অর্থনীতিবিদরা বলে, যেন মানুষের শ্রমটা সস্তা হয় দেশে এবং বিদেশে। এবং মধ্যপ্রাচ্যে দেখুন, আমরা তো আরও অন্য দেশে আমাদের শ্রমিকরা যাচ্ছে, যে উপসাগরীয় দেশগুলো যাদের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো না, তারা কিন্তু এই মক্কা জোটে যোগ দেয়নি। কারণ ইরান থেকে বাঁচতে হলে তারা মনে করেছে ইরানের সঙ্গে সহাবস্থান করা ভালো। কোনো উপায় নেই। তারা যদি উস্কানি সৃষ্টি করে সৌদি আরবের সঙ্গে মিলে বা মার্কিন দেশে মিলে, তাদের অবস্থা, তাদের নিরাপত্তা আরও বিঘ্নিত হবে, তাদের ব্যবসা বাণিজ্য আরও নষ্ট হবে। তারা ইরানের সঙ্গে সহাবস্থান করে তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করছে। আর আমরা নির্ভরশীল এই টোটাল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার পক্ষে, সব পক্ষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা উচিত। এখানে মক্কা জোটে গেলে কিন্তু আমাদের জোটনিরপেক্ষ আদর্শ তো ধ্বংস হবেই, আমাদের একটা বিশেষ লবির দিকে মানুষ চিত্রায়িত করবে এবং আমাদের অর্থনৈতিক সামাজিক অগ্রগতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মক্কা জোটে গেলে ভারত বিষয়টাকে কীভাবে দেখবে আপনার মনে হয়? সেটা ভারতের ব্যাপার। ভারত, চীন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও আমি বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এর পেছনে থাকতে পারে, এখানে সবাই কিন্তু যার যার মতো হিসাব করে, রাশিয়া। কাজেই পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা সমাধান হয়নি। পাকিস্তানের সঙ্গে এখনও তাদের সেই খুব খারাপ সম্পর্ক চলছে, যে সর্বশেষ যে যুদ্ধ হয়ে গেল তার রেশ এখনও কাটেনি। সেই পাকিস্তান যে জোটে আছে, বাংলাদেশ যদি সেই জোটে যায়, ভারত স্বাভাবিকভাবেই এটাকে মানে একটা স্বাভাবিক সম্পর্ক হিসেবে নাও দেখতে পারে। কারণ তারা, পাকিস্তান চাইবে বাংলাদেশকে ব্যবহার করতে ভারতের বিরুদ্ধে।
সেটা অবশ্যই অনুচিত। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সব কিছুই। পাকিস্তানের ভাড়া খেটে ভারতের বিরুদ্ধে আমাদের উস্কানি সৃষ্টি করার প্রয়োজন নেই, বা ভারতের ইঙ্গিতে পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক করার আমাদের কোনো প্রয়োজন নেই। কাজেই এই ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের মধ্যে এটা শুধু ভারত কেন, মিয়ানমারের একটা উদ্বিগ্ন হতে পারে, চীন উদ্বিগ্ন হতে পারে, কারণ আমাদের নিকটতম প্রতিবেশী সবচেয়ে বেশি নিকটতম ভারত, তারপরে মিয়ানমার, চীন খুব বেশি দূরে নয়। এখানে পারস্পরিক সহযোগিতা ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না। একটা শান্তিকামী দেশ হিসেবে স্বাধীনতার পরে এতদিন পর্যন্ত আমরা চলে এসেছি, সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করলে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন মোস্তাক ভাই, এবং এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ, দেশ বার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।